ফ্রেঞ্চ অ্যাক্টিভিস্ট সিমন দা বভিয়ার বলেছিলেন তার সেকেন্ড সেক্স বইটিতে, খুব সোচ্চারভাবে বলেছিলেন যে নারী হয়ে কেউ জন্মায় না, সমাজ নারী তৈরি করে। সেই নারীদের যুদ্ধগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, কিছুটা অম্ল, কিছুটা মধুর, কিছুটা হয়তো তিক্ত, কিন্তু কথাগুলো আমাদের বলতে হবে, আমাদের কথাগুলো নিয়ে ভাবতে হবে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমনই ব্যক্তিত্ব, এমনই একজন নারী চরিত্র যিনি কিন্তু আমাদের সদা সর্বত্র অনুপ্রাণিত করেন। আমরা আগেও তাকে পেয়েছি, আজকে আবারও পেলাম। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষ প্রখ্যাত সাংবাদিক এবং লেখিকা শ্রীমতী সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। সুপর্ণা দি, তোমাকে আবারও পেয়ে ভীষণ ভালো লাগছে আমারও। এবং আমরা সেই যেখানে গল্পটা শেষ করেছিলাম সেখান থেকেই না হয় আজকে আবার ধরি। কথা তুমুলভাবে করছো, সেই নেশা তোমাকে পেয়ে বসেছে এবং তুমি সেই নেশায়, ব্রাহ্মণ পরিবারের একজন ভবঘুরে মেয়ে, চলে এসছে কিন্তু আসামের মাটিতে সাংবাদিকতার টানে। হ্যাঁ, অসমে আমি সত্যি প্রথমে আসি যে অসমকে জানতে এবং লেখা লিখব বলে, অসমের বিষয়গুলো বাংলায় লিখব বলে। এবং আমি আসি ডিব্রুগড়ে, প্রথমে আসি এবং সেখানে আমার দাদা প্রফেসর ডিব্রুগড় ইউনিভার্সিটির, এবং সেখানে আমি দিন কয়েক থাকার পরে দাদার বন্ধু আমি ভাস্কর বড়ুয়ার সঙ্গে আমার পরিচয় হয়। এবং তখন আমাদের প্রাথমিক স্তরে উনি তখন কোঅপারেটিভ মুভমেন্ট করছেন আর কি, কিছু ইয়াং ছেলেদের নিয়ে গ্রামে নিজেরা কৃষি করছে এবং সেই কৃষির থেকে নিজেরাই মার্কেটে যাচ্ছে। সে একটা অন্য ধরনের বিপ্লব বলতে পারা যায়, কারণ অলরেডি তখন উলফার একটা বিষয় খুব গভীর ছিল। এবং উনি যে গ্রামে থাকতে, মানে গ্রাম যে ওনার যে গ্রাম, সেটাও একদম জেরাইগাঁওর কাছেই, মুদইগাঁও একটা প্রত্যন্ত অঞ্চল। আমি যখন এসেছি তখন একদমই প্রত্যন্ত, এখন কিন্তু একদম উন্নয়নের ইয়েতে একটু অন্যরকম হয়ে গেছে, লেগে গেছে। তো আমি সেই তার ফার্মিংয়ে গিয়ে তো আমি একদম মোহিত হয়ে গেলাম যে কি জগৎ আর কি, বিশাল, মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এভাবেই আমাদের মধ্যে পরিচয় হলো এবং আমি রিপোর্টিং কিছু কিছু করব বলে আমি পরেশ বড়ুয়ার মায়ের রিপোর্টিংয়ে নিতে একদিন গেলাম। হ্যাঁ, সেই বৃষ্টি পড়ছে তবু পরেশ বড়ুয়ার বাড়িতে আমি ইন্টারভিউটা নিচ্ছি এবং সেখানে আমি মাতৃত্বের আবার সেই জেন্ডার স্টাডিজের যেন বিষয়টা এলো, যে এক পুত্র সন্তান কোথায়, তার মা মানে এই ভোগালী বিহু আসছে, সে চোখের জলের মানে সে জানাচ্ছে যে ফিরে আয় বাবা। আমি এই বিষয়টাকেই যেন আমার মনে হচ্ছে ঘুরে ফিরে আসছে। তখন আমি অসমিয়াও বলতে পারি না ভালো করে, ভাস্কর একটু দোভাষীর কাজ করছে আর কি, প্রশ্নগুলো তাকে বলছে। এবং এভাবে আমরা যখন কাজ শুরু করি এবং ভাস্করের সহযোগিতায় আমি অসমকে জানতে শিখছি, ভাষা শিখছি এবং আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে আর কি। সেই রসায়ন কিছুটা অনুমান করতে পারছি, মানে তুমি সেই অসমীয়া যুবকের প্রেমে পড়লে, আমি একটা সম্পর্ক গড়াতে থাকলো এবং তুমি আসামকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করলে। যখন আমি ফিরে যাই কাজটা করে আর কি, আমি তো 1 মাস মতো থেকে চলে যাই, চিঠি পাই ভাস্করের তরফ থেকে। এবং সেই চিঠিটা যখন শুরু হচ্ছে লাইনটা, মানে সে এখন, আমি যেহেতু অসমিয়া জানি, সে লিখছে মরমর মানে সুপর্ণা, আর আমি পড়ছি মরো সুপর্ণা। এবার আমি আমি বলছি এটা কি হলো, মরো কেন, আমি তো প্রিয় লিখতে পারতো বা স্নেহের লিখতে পারতো। আমি ভাষা বিভ্রাট, আমি মাকে বলি যে মা এটা কি হলো মা, মরো কেন। এবার সেটাও আমার অনেক দিন পরে, আমার তখন তো এত ফোন ছিল না, অনেক দিন পরে আমার দাদা ডিব্রুগড়ে অনেক আগে এসেছে যে সে উদ্ধার হলো, মরমর হয়, সেটা আদরের। তো তবু ওই চিঠিটা টানে যে অসমকে জানতে হলে তোমাকে অসমে থাকতে হবে। এবং এই আমন্ত্রণ আমি সাগ্রহে গ্রহণ করি, কর্মজীবনকে কেন্দ্র করি, কারণ উনি গ্রামে তখন
ধরো আমাকে উনি গ্রামে যখন দেখান যে উনি পরেশ বড়ুয়ার সাথে কিভাবে ফুটবল খেলতেন, বা ওনাদের মিটিংগুলোতে উনি কিভাবে আদর্শ কৃষকের মিটিংতে কিভাবে সর্বানন্দ সোনোয়ালের সাথে মানে ওনারা একইভাবে আর কি যুব ইয়েতে একই সমসাময়িক ওনার বাড়িতে আসা যাওয়া, এবং আমিও গেছি ওখানে বিহুতে গেছি, আমাদের গ্রামের রাস্তাটা মানে আমার মিস্টারের রাস্তাটা পার করে মুলুকগাঁও সর্বানন্দের ঘর পর্যন্ত আমরা গিয়েছি, ধরো গেছি ওনাদের একটা সম্পর্ক সুসম্পর্ক আর কি আমার ভাস্কর বাবুর। দুটো ভিন্ন আদর্শ তো মোটেই নয়, আদর্শ দুজনের এক, কিন্তু ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মাটি থেকে উঠে এসে দুজন সিদ্ধান্ত নিচ্ছেন যে একই সঙ্গে জীবন যাপন করবেন এবং একে অপরের সংস্কৃতিকে বেঁধে রাখবেন, একে অপরকে আরও জানবেন, একে অপরের ভাষাকে হয়তো আরও ঋদ্ধ করার চেষ্টা করবেন। তো আজকের থেকে অনেক বছর আগের কথা, এই যে এই ব্যাপারটা যখন মানে ঘটলো বা ঘটছে, তখন তো তোমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তুমি ব্রাহ্মণ পরিবারের একজন, তিনি ভিন্নভাষীর একজন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দুজনের যুদ্ধটা ঠিক কেমন ছিল? এবং আমি জানতে চাইবো এই দুজনের যুদ্ধর মধ্যে তোমার যুদ্ধটা কি একটু বেশি ছিল? হ্যাঁ, না প্রাথমিকভাবে যেহেতু আমি তো একটা শিকড়কে কেটে আমি আসছি, নতুন করে যেন আমার একটা পৃথিবীর মধ্যে আমি ঢুকলাম, সেই যুদ্ধটা তো একটা অন্য থাকেই, সব মহিলাদের থাকে বলে আমার মনে হয়। যেখানে ভাষাটা আলাদা হয় সেখানে আরেকটা এক্সট্রা বা ধর্ম, পাল্টে যাচ্ছে, সংস্কৃতি পাল্টে পোশাক যাচ্ছে, অনেকটা পাল্টাচ্ছে, পাল্টে যাচ্ছে, মানে শাড়ি পরার যে রীতি এবং তার ঠিক অপোজিট যে মেখলা চাদর হয় পরার, সেটা একটা শিখতে থাকা, এবং চিরাচরিত কিছু ধারণা একদম থেকে তুমি মানে যেরকম যেটা তুমি হয়তো নিজে মানতে পারোনি, যেরকম খুব প্রত্যন্ত অঞ্চলে বা এখনো আমাদের সামাজিক জীবনধারায় সিঁদুরটাকে খুব মানে রাখা হয়, কিন্তু সুপর্ণাদিকে আমি যখনই দেখেছি কখনো সিঁদুর পরিহিতা তোমাকে দেখিনি। সেটা নিয়ে কি তোমাকে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তো সম্মুখীন হতে হয়েছে, কিন্তু একটা বিষয় যে যেহেতু আমার আর ভাস্কর বাবুর মানে চিন্তাধারাটা অনেক এক, সেই জন্য আমরা বেশ কিছুকে মানে আমি সাপোর্ট পেয়েছি আর কি, এবং আমি কেন সিঁদুর নিই না সেটা তাদের বাড়িতেও যেমন এক্সপ্লেন আমি করেছি আমার শাশুড়িকে যে কেন মানে কিছু কিছু বিষয়, এবং প্রথম থেকেই আমরা কিন্তু একটা ঘোষণা করেছি, সেটা হচ্ছে যে বিয়েটা সামাজিক উৎসব হলো, এটা আমাদের অত্যন্ত ব্যক্তিগত বিষয়, এবং আমরা দুই ফ্যামিলিকে জানিয়েছি যে আমরা থাকা শুরু করলাম আর কি, এবং তারপরে আমরা আমাদের দৃপ্ত পদক্ষেপ, হ্যাঁ আমরা এভাবেই, কারণ বাধা বিপত্তিকে মানে আমরা সবার ডিসিশনকে গ্রহণ করেছি, কিন্তু আমরা প্রথমে নিজেরাই কিন্তু এগিয়েছি এই ক্ষেত্রে আর কি। এবং তখন তোমাদের মধ্যে তুমি কালকের আলোচনায় যেরকম বলছিলে যে লিভ ইন তখন মানে সুপ্রিম কোর্ট অলরেডি এটা করেছে, মানে সেটা লিগ্যাল বলে ঘোষণা করেছে, হ্যাঁ, আর আমরা তখন সেগুলোকে একটু স্টাডি করছি, এবং এক্ষেত্রে সেই সিমন দা বোভিয়ার আর জাপল সাত্রে ওনার জীবন সঙ্গী, ওনারা দীর্ঘ মানে সারা জীবন একসাথে থেকেছেন, কিন্তু কখনো ওনারা এই লিগ্যাল মান্যতাটা নেননি। আমরা এটা খুব দুজনে, সেটাই জানো তো, আমরা আধুনিক আসলে তো পোশাকে নয়, আমরা মননে কতটা আধুনিক এবং কতটা সেই আধুনিকতা আমরা এক্সিকিউট করতে পারছি নিজেদের জীবনে, সেটা কিন্তু মানে রাখে, এবং সেটা তুমি ভীষণভাবে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা দুজনেই কিন্তু স্থাপন করলে, সেটার জন্য কুর্নিশ। ধন্যবাদ। কিন্তু মানে তখনও আমাদের এটাকে আমরা একটু মানে ন্যাচারাল নিয়ম হিসেবেই নিচ্ছিলাম, যে এরকম নয় যে পরিবার থেকে ডিট্যাচড। আমি যতটা পারছিলাম ভাস্করবাবুর পরিবারের সঙ্গে চেষ্টা করছিলাম, যেমন আমাদের পয়লা বৈশাখ সেটা বিহুতে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেখানে খাদ্য বিষয়টা আলাদা, এবং ছোটোখাটো অনেকগুলো বিষয়, যেমন শব্দ আমি জানতাম না, আমি একটা কাগজে লিখে নিচ্ছিলাম যে অসমীয়া কি আর বাংলা কি, কিন্তু তবু অসমীয়াতে মানে দুটো শব্দ খুব মেলে, খাড়ু আর গাড়ু, মানে খাড়ু মানে চুড়ি আর গাড়ু মানে বালিশ। এবার আমার প্রায় কনফিউশন হতো, তো আমার ননদকে আমি সবসময় খাড়ুর জায়গায় গাড়ু বলতাম, যে বা দাদাকে খাড়ু দাও, ও অবাক হয়ে যেত দাদাকে চুড়ি কেন দিতে বলছে, হ্যাঁ, এই সমস্যাগুলো হতো। আর আমার ভাস্করবাবু তখন খুব বিবিসি বাংলা শুনছে, যে বাংলা আর কি মানে একটু যাতে আরো ইমপ্রুভ করে, বাংলা খুব ভালো করে বলতে পারতেন, তখন ভালো করে বলতে না পারলেও কিন্তু অনেকটা পারতেন, কারণ উনি মানে
অনেক আগেই বাংলাদেশ বা বাইরে গেছে আর কি, সেই জন্য সামাজিক কাজকর্মে, সেই জন্য বাংলা পারতেন, বুঝতে তো পারতেনই, এবং বাংলার প্রতি গানও একটা শুনতেন। হ্যাঁ, প্রীতি আর ছিল আর দুটোই ছিল, যেহেতু এখানে ন্যাশনালি স্ট্রাগল হয়েছে সেই জন্য মানে স্বাধীন অসমের প্রতিও খুব শ্রদ্ধাশীল বলে একটা মানে বাঙালির যেটা আধিপত্যের সেটা সম্পর্ক একটা খুব নেতিবাচক দৃষ্টিভঙ্গিও ছিল। এরকম একটা গ্রাম বা এরকম একটা পরিবারে দাঁড়িয়ে প্রাথমিকভাবে আমার পক্ষে মানে বাংলাটা নিয়ে চিন্তা চর্চা করাটা মুশকিল হচ্ছিল, এবং আমি তখন সম্পূর্ণভাবে কিন্তু ঠিক অসমীয়া হয়ে না উঠতে না পারলেও চেষ্টা করছিলাম যাতে কোনো ধরনের সাংস্কৃতিক সংঘাত না ঘটে। সেই জন্য আমি কিছু চেঞ্জ করতে পেরেছিলাম, কিছু পারিনি, কারণ কিছু কিছু জিনিসকে খুব ন্যাচারালি আমি যেটা দেখিনি, যেমন আমি ছোট একটা ঘটনা বলি যে আমাদের এই ঘটনাগুলোতে ফিরে আসবো সুপর্ণাদি, একটু ক্ষমা প্রার্থী, তোমাকে মাঝখানে থামিয়ে দিলাম, আমাদের এক্ষুনি একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আমরা সুপর্ণাদিকে আরও একটু গভীরভাবে জানবো এবং তার যুদ্ধর গল্পগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব। সঙ্গে থাকবেন, ফিরে আসবো শিগগিরই। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক এবং লেখিকা শ্রীমতী সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। সুপর্ণাদি, ফিরে যাচ্ছি আবারও তোমার কাছে। আমরা কথা বলছিলাম সেই সংঘর্ষ নিয়ে, যে ট্রানজিশনের একটা সংঘর্ষ, দুটো ভাষাগত দিক থেকে দুজনে এক হচ্ছ, দুটো ভাষা এক হচ্ছে, দুটো সংস্কৃতিকে এক করার চেষ্টা চলছে, সেখানে খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিদিনের অভ্যাসে তোমার অনেক কিছুই পাল্টে যাচ্ছে। সেই যুদ্ধগুলো নিয়ে আরও একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে এখানে আমি একটা কথা বলি পারমিতা, যে যেখানে আমরা বলছি যে ইউনিফিকেশন অফ মাইন্ডস, হ্যাঁ, মানে আমরা দুটো চিন্তা কাছাকাছি আসছে এবং এটা খুব সঠিকভাবেই এটা হয়, তবু তার একটা ইউনিভার্সাল ল যেন এমন থাকে যে কোথাও কোথাও পরিবর্তনটা পুরোপুরি একজন মেয়েকে বেশি করতে হয়। কারণ যেহেতু আমি এসেছি একটা পরিবারে, সেই পরিবারের মানে আমি যেন অপর মানুষ হয়ে না থাকি, সবসময় মনের মধ্যে যেন একটু এক্সট্রা করে বেশি এফোর্ট আমাকে দিতে হয়েছে। হয়তো যেটা অসমীয়া ভাষায় কলডিল বলে, এবার সেটা একটা বাড়িতে ধরো কেনা হলো গ্রামে, এবং আমি দেখে এসেছি আমার মা মোচা রান্না করতেন এই ফুলগুলো আলাদা করে বেছে একভাবে। এবার এখানে আমি দেখলাম আমার শাশুড়িরা যেভাবে খায়, একটা খাড় বলে, সেটা হচ্ছে যে ভেতরের যে অংশটা মানে ফুলগুলো নয়। এবার আমাকে তো কাটতে দেওয়া হয়েছে, ধরো আমরা কথা বলছি কেউ কিটা কাটবে, আমি তো ভাবছি খুব মায়ের শেখানো বিষয়টাকে আজকে আমি এখানে প্রদর্শন করতে চলেছি। তো আমি কি করে মানে ধরো যেই জিনিসটা এখানে খায় সেটাকে ফেলে আমরা যেটা খেতাম সেটাকে কেটে বাদবাকিটা খুব ঘরের গরুকে খাইয়ে আমি ভাবলাম আমি একটা বড় কাজ করেছি। কিন্তু আমি যে একটা বিশাল ব্লান্ডার করে ফেলেছি, যে ওই বিষয়টা তো খাড় দিয়ে বানানো হবে বলে আমার শাশুড়ি ভেবে রেখেছেন, সেটা কোথায় গেল? এবার এটাতে যে সংকট, কষ্ট থাকে সব সময়, মনোকষ্ট থাকে। মানে আমি বিহুর যখন খাওয়ারগুলো খাই মানে মনে হয় আমার পয়লা বৈশাখের পদগুলোতে একটু আলাদা হয়, বা আমার যখন ছেলে হয়, একটি ছেলেরকে মাতৃভাষা বললে প্রথমে তো মা ভাত খাবোটা হতে পারে, কিন্তু মা ময় ভাত খাম, এবার পিতৃভাষা কোথাও একটা কষ্ট কাজ করে। আমার ছেলের সঙ্গে আমি সেইভাবে পুরো বাংলা বলিনি, ওর বাংলাটার মধ্যে একটা অসমীয়া টান আমি এই জন্য বলিনি। এক্ষেত্রে আমার একটা মানে এটা উদারতা বলবো কি না জানি না, আমার মনে হয়েছে যে আসলে আমি ওকে খুব বেশি ভাষা সংঘাতে ওর ব্রেনটাকে ছোট থেকে আমি রাখতে চাইনি। আমার মনে তোমার 18টা বই, মানে একটা জীবনে তুমি 18টা সংকলন তোমার হয়ে গেছে। আমি একটু জানতে চাইবো যে কোন বইটা তোমার খুব হৃদয়ের কাছে? হ্যাঁ, এটা মানে ঠিক কোনটা বললে একটু অসুবিধে লাগে, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা বই আমার সন্তানের মতো, মানে কাউকে আমি বেশি সবাইকেই মানে জড়িয়ে রাখি জন্মের আগে পর্যন্ত, চেষ্টা করি। যদিও অনেক সময় থোড়বড়ি খাড়া এই ব্যাপারটাও আমার মধ্যে থাকে, না থাকা নয়, তবু বলবো আমার দুটো বইয়ের কথা। একটা ডাইনি হত্যার উৎস সন্ধানে, এটা লেখার সময় মানে আমি অনেক একটু রিস্ক নিয়ে বিরুবালা রাভাদির কথা বলবো, ওনার গ্রামে গিয়েছিলাম, সেটা তো প্রত্যন্ত গোয়ালপাড়া থেকে আগিয়ার ভেতরে, এবং তার সজাগতা ইয়েতে একটা মিটিং করা, এখান থেকে গিয়ে গ্রামে পদযাত্রা করে এক একটা ডাইনির গ্রামগুলো দেখা, তোমাকে প্রান্তিক মানুষগুলোই আমাকে টেনেছে পারমিতা। এখনো মানে আমার এখন একটু কষ্ট হয় এই জন্য ভেবে, যে আমার মনে হয় যে আসলে যেভাবে ভেবেছিলাম
আমি তো তার অর্ধেকটা রাস্তাও, কিন্তু তারপরেও তুমি করেছো। মানে আমার মনে হয় যেন যে ইস, আমি যদি এখন গারো পাহাড়ে গিয়ে মানে ওদের এই তুরার একদম ওখানে গিয়ে যেন ওদের এই কৃষি সংস্কৃতির আরো কিছু তুলে আনতে পারতাম। ভীষণ বড় একটা দৃষ্টান্ত সুপর্ণাদি, তোমার জানি না। কাজগুলো আমাদের প্রতিনিয়ত ইন্সপায়ার করে। তুমি যেভাবে মানে একদম রুট লেভেলে গিয়ে কাজ করেছো, সেটা কিন্তু শেখার মতো জিনিস। আমি দর্শক বন্ধুদেরও বলেছি বা আবারও বলছি যে সুপর্ণাদির মতো মানুষ কিন্তু যেখানে সানন্দা পত্রিকায় অপর্ণা সেনের সম্পাদনায় কাজ করেছেন, সেখানেও প্রান্তিক মানুষের কথা, দ্য রিপাবলিকে যখন কাজ করছেন, দ্য নিউ রিপাবলিক, তখনও প্রান্তিক মানুষের কথা তুলে ধরছেন। সংবাদ প্রতিদিনে যখন কাজ করছেন, তখনও কিন্তু সেই প্রান্তিক মানুষদের কথাই তুলে ধরছেন, ইভেন সকালবেলাতেও। সকালবেলা তারপরে আমি রুয়নি বলে একটা আমাদের, সেটাও আমাদের আওয়াজ বলে বোধহয় একটা পত্রিকা আমার ছিল, হিন্দি তুমি কাজ নিউজ করেছো। পেপার, সেটা আমার প্রথম দিকের। হ্যাঁ। এবং আমি কি বলে, যখন রুয়নিতে এডিটর হয়ে, অসমীয়া প্রথম পত্রিকায় আমি মানে চিফ এডিটর হয়ে জয়েন করি, 2 বছর সেখানেও করি। এবং সেখানেও আমি এই সমস্ত বিরুবালার আভার বা খাসি মেয়েদের ওপরে যে বইটি আমি লিখেছি, সেই সময় আমি ওখানে করতাম আর কি। অনেক প্রাপ্তি আমি দিদি করেছি। এগুলো, মানে আমি জানছি আর আমি মানে শিহরিত হচ্ছি যে সেটাও নয়, একটা মানুষ কি করে এত কাজ করতে পারে। কিন্তু যেহেতু আমাদের সময় সীমিত, আমি প্রায় শেষ পর্বে পৌঁছে যাচ্ছি। তো আমার জিজ্ঞাসা তোমার কাছে যে সংসার যখন গড়ে উঠেছে, তোমার সন্তান যখন বড় হচ্ছে, তুমি তোমার ছেলেকে ছেড়ে কিন্তু তোমাকে যেতে হচ্ছে প্রত্যন্ত কোনো অঞ্চলে বা অগ্নিগর্ভ মণিপুরে, সেরকম কোনো জায়গায়। তো সেখানে তোমার মাতৃসত্তা এবং যদি বলি সাংবাদিক সত্তা, এই দুটোকে তুমি কি করে ব্যালেন্স করেছো? হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। বিশেষ করে আমি মণিপুরেরটাই বলবো। আমি মণিপুরে এমন সময় গিয়েছিলাম 2010 প্রথম আপসপা, এবং সবে বলে আমি নাইট সুপারে, এবং রাতের সে বাস যাত্রায় বাড়ি বাড়ি মনে হচ্ছিল আমি কি ফিরতে পারবো আমার ছেলের কাছে। কারণ কোহিমা থেকে যে মিলিটারি দল আমাদের উঠে যে চেজ করা আরম্ভ করলো, এবং আমি আস্তে করে মানে যখন আমার আইডেন্টিটি কার্ডটা দেখাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে মানে আমার যে হার্টবিট হচ্ছে যে এই কি তবে শেষ। কারণ মানে তুমি আবার ফিরে যেতে পারবে কিনা ছেলের কাছে। আর সেই বাচ্চার মুখটা মনে পড়ছে। এক্ষেত্রে ভাস্কর বাবুর আমি খুব সাহায্য পেয়েছি। উনি সংসারটা আগলে রাখতেন, ছেলেকে মানে ইয়ে করতেন। কিন্তু মা তো এবার, তখন আমাদের কাছে এরকম ভিডিও কলেরও আমার কাছে ছিল না কিছু, ছোট্ট ফোনটা ছিল। এবং মণিপুরের সেই এত কাছ থেকে দেখা, মানে ইরাম শর্মিলার গ্রামে গিয়ে যখন আমি মনোরমাকে মেরে ফেলার এই পাহাড়ের ওখানে দাঁড়িয়ে আমি ভাবছি যে মৃত্যু এত সহজলভ্য, কি জানি আমার মানে আমার তখন মনে হতো বাড়ি ফিরি নাকি তাড়াতাড়ি, মনে হতো। আবার নিজেকে মানে ঠিক করতাম যে আরও তো আমাকে 2 দিন থাকতে হবে, আমাকে তো এই গ্রামে যেতে হবে। এই বিষয়টা আমাকে সবসময় একটা ভীষণভাবে দ্বন্দ্বে রাখতো। আমার মনে পড়ে যে আমি নিরুপমা, নদীর নাম নিরুপমা বলে আমি যে বইটি লিখি, নিরুপমাদির সাথে আমি 4 বছর মানে প্রত্যেক দিনই প্রায় ইন্টারেক্ট করতে, ওনার অ্যানসেস্টার যে ঘর জুই পুকুরির কাছে আমরা যেতাম। উনি ফোন করতেন, সুপর্ণা আমি এসে গেছি, আমি যেতাম। করতে করতে একদিন আমি ভুলেই গেছি যে আমার ছেলের যে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে স্কুলে, সময়টা কিন্তু আমি মানে অনেকক্ষণ দিয়ে ফেলেছি। আর সেই যে ছুটছি রাস্তায়, আমার ছেলের মুখটা মনে পড়ছে যে বাবা ও আবার হাঁটা দেবে না তো বাড়ির দিকে। এই বিষয়টা, এই দুটো দ্বন্দ্ব হয়তো মানুষ হিসেবে চলতেই থাকে। একটা আমাদের কর্মক্ষেত্রে, আরেকটা আমাদের প্রতিদিনের যাপন, যেটা আমাদের সাংসারিক জীবনযাপন, বিশেষত মানে মহিলাদের হয়তো সেটা আর একটু বেশি করেই মানে অনেক বেশি করতে হয়। কারণ একটা মানে সবসময় আমি এই জন্য আমার অনেক কাজ আমি ছেড়ে আমি এমন করতাম যে কম সময়ে কোন কাজটা করতে পারবো। এই জন্য আমি পরবর্তী সময়েও যখন 3-4-এ পড়ে আমি একটা ইনস্টিটিউশনে, সেটা খুব রেনন দেবেন দত্ত বলে এখানে যিনি ভাষাবিদ এবং প্রফেসর ছিলেন, ওনাদের একটা ইনস্টিটিউশন ছিল, উনি আমাকে স্থান দিয়েছিলেন সেখানে ওনাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস নিতে। তো আমি সেখানে কিন্তু জার্নালিজমের সাথে সাথে ওইটা করতাম। এবং সেই সঙ্গে আমি এটাও জানি বা কোথাও তুমি বলেছিলে যে তুমি কিন্তু সাব এডিটর পোস্ট থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলে শুধুমাত্র ছেলের জন্য। একদম, আমি বিভিন্ন ইয়ের, আমি যুগশঙ্খ পত্রিকায়
জনসাধারণে আমি জয়েন করেছিলাম, কিন্তু সব জায়গাতেই আমার মাতৃসত্তাটা আমাকে এমনভাবে মানে সেখানে তাড়িত আধিপত্যটা করেছে। মাতৃসত্তার ছিল। হ্যাঁ, খুব মানে আমার মনে হতো যে আমি যদি টাকা নিয়ে আসছি, সেটা নিয়ে কি কখনো মানে তোমার আফসোস হয়? আমার আফসোস হয় না, আমার আফসোস ঠিক হয় না। চলে এসেছি সুবর্ণাদি, হ্যাঁ, এবারে একটা কিন্তু খেলা আছে, কথার খেলা। তোমাকে একটা শব্দে বা একটা বাক্যে উত্তরটা দিতে হবে, বুদ্ধি ঠিক আছে? কিন্তু খুব কম এবং আবেগ দিয়ে রিফ্লেক্স দেবে। অ্যাকশনও কম। প্রথম প্রশ্ন, যেটা অলরেডি তোমার মধ্যে হয়তো আলোড়ন মানে তুলেছে কয়েকবার, সেটা আমিও তোমাকে নিয়ে সেই ভাবনাটাই ভেবেছি, যে 100-র মধ্যে সাংবাদিক সুপর্ণাকে তুমি কত দেবে? 40, তার বেশি নয়, টেনে টুনে পাস। এত কিছু করার পরেও নিজেকে 40। আচ্ছা, এবারে আমি যদি বলি যে সুপর্ণা কারোর মা, কারো স্ত্রী, তাকে তুমি কত দেবে 100-তে? এটা আমি কোনো নম্বরে বানতে চাই না, কিন্তু আমি মাতৃ হিসেবে, আমি স্ত্রী হিসেবে কীরকম সেটা তো আমার জীবনসঙ্গী বলবে, আমি বলতে পারবো না, আমি দাবি করতে পারি না। কিন্তু মাতৃ হিসেবে আমি খুব সম্পূর্ণভাবে মানে আমি, আমার প্রাপ্তি সম্পূর্ণ, যে আমি, তুমি খুব আমি তৃপ্ত। বাহ বাহ। এবারে তোমার থেকে জানতে চাইবো, নারী তুমি যদি একটা শব্দে বা একটা বাক্যে ব্যক্ত করতে পারো, তোমার কাছে নারী কি? মুক্ত মানুষ। বাহ। এবং নারীবাদ কি? জীবনকে সম্পূর্ণভাবে জানা। বাহ। এবারে শেষ প্রশ্নে যাব, আরও একটা জীবন পেলে তুমি কি হতে চাইবে? আবারও সুপর্ণা হয়ে জন্মাতে চাই। বাহ, এটাই শুনতে চাইছিলাম। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে এই কিছুক্ষণ কাটিয়ে, অনেক কিছু জানলাম, শিখলাম। কিন্তু এবারে আমাদের যাবার পালা। সুপর্ণাদি, তুমি খুব ভালো থেকো এবং আরও কাজ করে যাও, আমরা যেন তোমার সেই কাজের ছোঁয়ায় নিজেদেরও আলোকিত করতে আমারও পারি। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলতে পেরে। ধন্যবাদ পারমিতা। দর্শক বন্ধুদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি, কিন্তু যেতে যেতে বলে যাচ্ছি, আমাদের এইভাবেই কিন্তু বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার লড়াইগুলো চালিয়ে যেতে হবে এবং অবশ্যই নিজেদের স্বপ্নের সোপানটাকে তৈরি করে দিতে হবে। দর্শক বন্ধুরা খুব ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে। নমস্কার।